আসসালামু আলাইকুম। আজকে আমরা কার্ডিওভাস্কুলার সিস্টেম নিয়ে আলোচনা করব। তো যেহেতু ফার্স্ট প্রব খুব সন্নিকটে, তাহলে আমরা সিস্টেমগুলোর যেই প্রশ্নগুলো পরীক্ষায় আসে শুধুমাত্র এগুলো নিয়ে আলোচনা করব এবং আমরা কোয়েশ্চন ওয়াইজ আলোচনা করব এবং আমাদের আলোচনার মধ্যে মোটামুটি বেসিক কনসেপ্টটা চলে আসবে এবং আমি ট্রাই করব প্রতিটা কোয়েশনের একটা কনসেপ্ট দেওয়ার জন্য। কারণ ফিজিওলজির কোয়েশনগুলো হচ্ছে এমন যে বেসিকটা জানা থাকলে কোয়েশন যে কোনোভাবে বানিয়ে লেখা যায়। আমরা সবাই মোটামুটি বানিয়ে লিখতে পারি, শুধু বিষয়টা সম্বন্ধে একটু ধারণা রাখতে হয়। আর এই কোয়েশনগুলো যখন আলোচনা করব, কোয়েশনের সাথে ওই রিলেটেড ভাইবা এবং এখান থেকে কি এমসিকিউ হতে পারে সেগুলো আমরা একসাথে আলোচনা করব। তাহলে আমাদের খুব বেশি ব্রড আলোচনা না, খুব বেশি ন্যারো আলোচনা না। তাহলে এটা হচ্ছে মোটামুটি আপনারা আমার পরামর্শ থাকবে হচ্ছে কোনো একটা কার্ড শুরু করার আগে এই ভিডিওটা দেখবেন, অথবা আপনার কার্ডটা শেষ তারপরে এই ভিডিওটা দেখবেন। তাহলে আশা করি সবার জন্য খুব ভালো হবে, একটা রিক্যাপিচুলেশন একটা ভিডিও ইনশাল্লাহ। তাহলে আমরা শুরু করব কার্ডিওভাস্কুলার সিস্টেম। তো এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসছে, দেখেন এখানে এটা অনেকবার আসছে, 19-এ আসছে, 19-এ, 20, 19-এ আসছে, 24-এ আসছে। তাহলে মোটামুটি অনেকবার আসছে। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। অনেকগুলো প্রশ্ন আসছে, হ্যাঁ। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে প্রপার্টিস, এবং এখানে কতগুলো প্রপার্টিস আছে। আমরা এই প্রপার্টিসগুলো এখানে যেভাবে লেখা আছে পরীক্ষা ওইভাবে লিখব। কেন ওইভাবে লিখব? কারণ এখানে যেই দেওয়া আছে, যে সিকোয়েন্সটা দেওয়া আছে, এটা হচ্ছে সিএমসি লেকচার থেকে নেওয়া, গাইডে এই সিকোয়েন্সে নাই। ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রপার্টিস, ইলেকট্রিক্যাল প্রপার্টিসের কারণে মেকানিক্যাল প্রপার্টিস তৈরি হয়। ইলেকট্রিক্যাল কোনটা? অ্যাকশন পটেনশিয়াল, এগুলোর কারণে হার্ট যে কন্ট্রাকশন করে, এটা হচ্ছে আসলে মেকানিক্যাল প্রপার্টি। সো আমরা যদি বলি প্রপার্টিস অফ কার্ডিয়াক মাসেল, আমরা দুই ভাগে ভাগ করে লিখব পরীক্ষায়। একটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিস, একটা হচ্ছে মেকানিক্যাল প্রপার্টিস। ইলেকট্রিক্যাল কোনগুলো? অ্যাকশন পটেনশিয়াল টাইপ, যেমন অটো রিদমিসিটি, এক্সাইটেবিলিটি, প্রলংড রিফ্র্যাক্টরি পিরিয়ড অ্যান্ড কন্ডাক্টিভিটি। এই যে এগুলো, এই চারটার কারণে যে কন্ট্রাকশনটা হবে এটাকে বলা হয় মেকানিক্যাল প্রপার্টিস। যেমন কন্ট্রাক্টিলিটি, এরপরে 2 নম্বর হচ্ছে অল অর নান ল। এখন এই যে প্রতিটা পয়েন্ট আমরা হালকা করে দেখব। এখানে সবগুলো পয়েন্ট পরীক্ষা আসে না, জাস্ট কয়েকটা একটু পরীক্ষা আসতে পারে। যেমন অটো রিদমিসিটি, অটো মানে নিজে, রিদমিসিটি মানে একটা রিদম, মানে হার্ট নিজে নিজে একটা রিদম তৈরি করতে পারে, এটাকে বলা হয় অটো রিদমিসিটি। এখন এই রিদম কে তৈরি করে? এই রিদম তৈরি করে বেসিক্যালি হচ্ছে এস এ নোট। তাহলে এটা একটা এমসিকিউ হতে পারে যে অটো রিদমিসিটির রিদমটা কে তৈরি করে? এস এ নোট। আচ্ছা, এক্সাইটেবিলিটি, হার্টের যে মাসেল, হার্টের যে রিদমটা তৈরি হওয়ার কারণে একটা সেল যখন অ্যাক্টিভ হয় তার পাশের সেল অ্যাক্টিভ হয়ে যায়। আমরা দেখব এটা কেন হয়। এভাবে পুরো হার্টটা এক্সাইট হয়ে যায়, এক্সাইটেবল। তাহলে পুরো হার্ট একটা হচ্ছে এক্সাইটেবল টিস্যু। এক্সাইটেবিলিটির কারণে এখানে অ্যাকশন পটেনশিয়াল, তারপর রিপোলারাইজেশন এগুলো হয়। আলটিমেটলি হচ্ছে এখানে পুরো হার্টের মধ্যে পুরো এট্রিয়া একবার কন্ট্রাকশন করে, ভেন্ট্রিকল একবার কন্ট্রাকশন করে। আচ্ছা, এটা হচ্ছে এক্সাইটেবিলিটি। এরপর হচ্ছে ফাংশনাল সিনসাইটিয়াম, যে কথাটা বলতে চাচ্ছি, যেমন এটা একটা কার্ডিয়াক মায়োসাইট, এটা একটা কার্ডিয়াক মায়োসাইট। দুই কার্ডিয়াক মায়োসাইটের মাঝখানে এখানে এই যে জিনিসটা আছে, এটাকে ইন্টারকালেটেড ডিস্ক বলে, অথবা আমরা বলতে পারি যে দুইটা সেল এখানে লাগানো আছে। এই দুইটা সেলের মধ্যে এখানে কিছু জাংশন আছে যাদেরকে বলি আমরা গ্যাপ জাংশন। এই গ্যাপ জাংশনের কারণে এই সেলে যদি কোনো ইলেকট্রিক্যাল পটেনশিয়াল বা অ্যাকশন পটেনশিয়াল আসে, সেটা খুব তাড়াতাড়ি এই সেলে চলে যাবে। এবং এই দুইটা সেল, আমি তো এখানে দুইটা দিয়েছি, হার্টের পুরো এট্রিয়াম অথবা হার্টের পুরো ভেন্ট্রিকল,
পুরো জিনিসটা একটা ইউনিট হিসেবে কন্ট্রাকশন অ্যান্ড রিল্যাক্সেশন হয় পুরোটা একসাথে। কোনো একটা পার্ট অ্যাট্রিয়ামের কোনো একটা পার্ট কন্ট্রাকশন করবে, একটা করবে না, ব্যাপারটা এমন হবে না। তো এইটা কেন হচ্ছে? এই যে গ্যাপ জাংশন, এটার কারণে। এই যে ব্যাপারটা, এটাকে বলা হয় ফাংশনাল সিনসাইটিয়াম। পুরো জিনিসটা একটা সেলের মতো কাজ করে। তাহলে ফাংশনাল সিনসাইটিয়াম যদি বলা হয়, এটা কয়টা আছে? দুইটা, একটা হচ্ছে এট্রিয়াম আর একটা হচ্ছে ভেন্ট্রিকল। কেন হয়? কারণ এই যে সেলগুলোর মাঝখানে যে জাংশন, গ্যাপ জাংশন, খুব তাড়াতাড়ি হচ্ছে এখানে ইলেকট্রিক পালসটা এক সেল থেকে অন্য সেলে চলে যায়, রেপিডলি চলে যেতে পারে। ইন্টারকালেটেড ডিস্ক বা গ্যাপ যে জাংশন, এটার কারণে। তাহলে পুরো এট্রিয়াম অথবা পুরো ভেন্ট্রিকল একটা সিনসাইটিভের মতো কাজ করে, এবং এই প্রপার্টিটা শুধুমাত্র কার্ডিয়াক মাসেলের আছে। ঠিক আছে, এই যে আমি যে জিনিসটা বলেছি এট্রিয়াল এবং হচ্ছে ভেন্ট্রিকুলার, যাই হোক। কন্ট্রাক্টিলিটি, এটা আমরা বলেছি এটা একটা মেকানিক্যাল ইভেন্ট। তো হার্ট কন্ট্রাকশন করবে, এটা হচ্ছে হার্টের প্রপার্টি। এখন এখানে একটা ব্যাপার আছে, দুইটা ল আছে, এই লটা পরীক্ষা আসেন, এই দুইটা ল। তাহলে কন্ট্রাক্টিলিটি নিয়ে যদি বলা হয় ল, যেমন এখানে একটা প্রশ্ন আসছে যে স্টেট দ্য লস ফলো ডিউরিং কার্ডিয়াক মাসেল কন্ট্রাকশন উইথ দেয়ার ইম্পর্টেন্স। তাহলে এটা হচ্ছে আসলে এই দুইটা লর কথা বলা হচ্ছে পরীক্ষা আসে। তাহলে লগুলো আমি একবার কনসেপ্টটা বলি, তারপর এখানে ইংলিশটা। যেমন কোনো একটা স্টিমুলাসের একটা পটেনশিয়াল আছে, আমরা স্টিমুলাসগুলোকে এখানে পটেনশিয়াল মানে হচ্ছে বিভব বাংলায় বললে, সেই বিভব দিয়ে আমরা চিন্তা করি। এবং একটা স্টিমুলাসের একটা থ্রেশহোল্ড আছে, কি আছে? থ্রেশহোল্ড। থ্রেশহোল্ড মানে হচ্ছে একটা লেভেল, যে লেভেলের উপরে যাইতে হবে জিনিসটা। আমি যদি আরও বাংলা ভাষায় বলি, যেমন কেউ যখন একজন ঘুমাচ্ছে, তো ঘুমানোর সময় সে ঘুমিয়েছে, আমরা তাকে প্রথমবার ডাকলাম, সে উঠে নেয় ঘুম থেকে। তাহলে কেন ওঠে নেয়? কারণ আমার যে উদ্দীপনা, আমি যে তাকে স্টিমুলাস দিলাম, সেটা তার কানের পর্দা ভেদ করে, তাকে ওই থ্রেশহোল্ড স্টিমুলাসটা দিতে পারে নাই। যেই থ্রেশহোল্ড স্টিমুলাস পেলে সে ঘুম থেকে উঠবে। পরের বার ডাক দিলাম, সে উঠে গেল। তাহলে উঠে গেলে কেন? কারণ পরের বার যে স্টিমুলাস, সেটা তার থ্রেশহোল্ড স্টিমুলাসের কাছাকাছি বা তার চেয়ে উপরে গেছে। এটা হচ্ছে অল ও নাল ল। যদি থ্রেশহোল্ড স্টিমুলাস বা তার চেয়ে উপরে যায় আমার স্টিমুলাসটা, তাহলে হার্টের যে মাসেল তারা কন্ট্রাকশন করবে, আর যদি না যায় তাহলে কন্ট্রাকশন করবে না। করলে আমরা একটু আগে বলেছি, যেহেতু হার্ট পুরোটা একটা ফাংশনাল সিনসাইটিয়াম, তা যদি কন্ট্রাকশন এক জায়গায় শুরু হয় তাহলে পুরোটা কন্ট্রাকশন করবে, এটাকে বলা হচ্ছে অল। আর যদি কন্ট্রাকশন না হয়, কোনোটাই কন্ট্রাকশন করবে না, এটা হচ্ছে নান। তাহলে অল অর নান ল। দেন ফ্র্যাঙ্ক স্টার্লিং ল নামে একটা জিনিস আছে। এটা কি? যেমন এটা একটা কার্ডিয়াক মাইসেট যদি বলি, তো যখন আমরা, আচ্ছা এটা একটু বড় করে, এখানে একটা কার্ডিয়াক মাইসেট, এখানে একটা কার্ডিয়াক মাইসেট, তো এখানে যখনই ব্লাড জমা হবে, হ্যাঁ, তো ব্লাড জমা হলে এটা এই মাইসেটগুলো, কার্ডিয়াক মাইসেটগুলো যেহেতু মাসেল, তো এগুলো স্ট্রেচ হবে, এগুলো বাইরের দিকে স্ট্রেচ হবে, যেমন এগুলো একদম স্ট্রেচফুল হয়ে যাবে, এরকম স্ট্রেসফুল হয়ে যাবে। তো যত স্ট্রেসফুল, যেমন আমরা যখন একটা রাবার টানি, আমরা যত বেশি এটাকে টেনে টেনে লম্বা করবো, ছেড়ে দিলে তত জোরে হবে এটা। আর আমরা যখন একটু করে টানবো, এটা ছেড়ে দিলে খুব তারা আস্তে করে যাবে, কন্ট্রাকশনটা এত বেশি জোরে হবে না। ঠিক সেম ব্যাপার এটাই, যে যত বেশি স্ট্রেচ হবে, লেন্থটা যত বেশি লম্বা হবে, পরবর্তী যে কন্ট্রাকশন এটা তত বেশি জোরে হবে। তো সে যে এখানে স্ট্রেচ হয়ে এগুলো বড় হয়ে গেল, তাহলে তার এখানে যে ভলিউম এটা বেড়ে গেল, এবং এখানে ব্লাডের যে ভলিউম, এটাকে বলা হয় অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম। কারণ আমরা জানি ডায়াস্টলের সময়ই আসলে এখানে ব্লাড জমা হয় এবং এটা বড় হয়। তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে লিখতে পারি যে ইনিশিয়াল লেন্থ অফ দ্য কার্ডিয়াক মাসেল ফাইবার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ইনিশিয়াল লেন্থ প্রপোর্শনাল টু, তাহলে ইনিশিয়াল লেন্থ যত বেশি, ফোর্স অফ কন্ট্রাকশন তত বেশি, এবং ইনিশিয়াল লেন্থের প্রপোর্শনালকে অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম, অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম। তাহলে আমরা এই জিনিসটা এক সিকোয়েন্সে লিখতে পারি যে অ্যান্ড ডায়াস্টলিক ভলিউম প্রপোর্শনাল টু ইনিশিয়াল লেন্থ প্রপোর্শনাল টু ফোর্স অফ কন্ট্রাকশন, এটাকে বলা হয় ফ্র্যাঙ্ক স্টার্লিং ল। ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে যদি কোনো কারণে হার্ট ফেল করে, যেমন এখানে লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর, এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য, কারণ লেফট ভেন্ট্রিকল থেকে আমরা জানি অ্যাওর্টা বের হয়, যেটা পুরো শরীরে রক্ত দেয়।
তাহলে যদি হার্ট ফেল করে এর অর্থ কি? এর অর্থ অনেক কিছু হতে পারে, বাট একটা অর্থ হচ্ছে সে কন্ট্রাকশন করতেছে না, তার কন্ট্রাকশন কমে গিয়েছে। তাহলে লেফট ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কমে গিয়েছে। যখনই সে কন্ট্রাকশন করবে না, তার মধ্যে আস্তে আস্তে ব্লাড জমা হবে, সে ব্লাডগুলো অ্যাকুমিলেট হতে থাকবে। তো ব্লাড যত বেশি অ্যাকুমিলেট হবে, তাহলে সে কন্ট্রাকশন করতেছে না, তাহলে অনেক সময় ধরে কী হবে, ব্লাড এখানে অ্যাকুমিলেশন হবে, তাহলে ডায়াস্টলটা বেড়ে যাবে। তাহলে ডায়াস্টল বাড়লে আলটিমেটলি ডায়াস্টলিক ভলিউম বাড়বে। ওই যে ডায়াস্টলিক ভলিউম ইকুয়াল টু কী লিখেছি, ইনিশিয়াল লেন্থ, তাহলে ইনিশিয়াল লেন্থটা বেশি হবে। ইনিশিয়াল লেন্থ যেহেতু বেশি, ফোর্স অফ কন্ডাকশন কী হবে, বেশি হবে। তাহলে পরবর্তী ফোর্স অফ কন্ডাকশনে তার যে কার্ডিয়াক আউটপুট এটা বাড়বে, তাহলে ব্লাড সাপ্লাইটা বাড়বে। এই ক্ষেত্রে আমরা লেফট ভেন্ট্রিকুলার ফেলিওর ক্ষেত্রে এটা একটা ইম্পর্টেন্স আছে। 5 নম্বর হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড। এটা নিয়ে যদি একটু বলি একদম সংক্ষেপে, বেসিক কনসেপ্ট হচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ড মানে হচ্ছে রেস্টিং পিরিয়ড। অর্থাৎ এটা কি, আমি হার্টকে একটা ইম্পালস দিলাম, এখন সেই ইম্পালসটা নিয়ে অনেক কারবার করবে, তার মধ্যে যদি আমি একটা ইম্পালস দিই সেটা গ্রহণ করতে পারবে না। তাহলে যেই টাইম বা যেই পিরিয়ডে হার্ট হচ্ছে রেসপন্স করবে না, সো আনরেসপন্সিভ টু স্টিমুলাস, এটাকে বলা হয় আসলে রিফ্র্যাক্টরি পিরিয়ড। তাহলে আমি এটা ওয়ান কাইন্ড অফ বলতে পারি হার্টের একটা রেস্টিং সিস্টেম, হার্ট এই সময় একটু বিশ্রাম নেয়, আমরা এটা বলতে পারি। তাহলে রিফ্র্যাক্টরি পিরিয়ডের যে ইম্পর্টেন্স এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হার্ট যেহেতু এই টাইম একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে, হ্যাঁ, আমরা যেমন দিনের বেলায় যদি একটু ঘুমিয়ে নিই বা রাতে আমরা ঘুমিয়ে নিই, তাহলে সকালে আমরা কী হয়ে যাই, সতেজ হয়ে যায়। ঠিক সেম হার্ট যেহেতু একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে রিফ্র্যাক্টরি পিরিয়ডের মাধ্যমে, তাহলে হার্ট যে মাসেল এগুলো কখনোই ফেটিক বা অবসাদ বা ক্লান্ত হবে না। তাহলে ইম্পর্টেন্স অফ প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ডের সুবিধা কি, কার্ডিয়াক মাসেল নেভার গেট ফেটিকড, এটা ইম্পর্টেন্ট। এবং এই যে রিফ্র্যাক্টরি পিরিয়ড, এই টাইমে হার্টের এই টাইমে আসলে কী হচ্ছে, এই টাইমে কার্ডিয়াক মাসেলগুলো নিউট্রিশন অ্যান্ড ব্লাড সাপ্লাই পাচ্ছে। কারণ এই টাইমে যখন রিফ্র্যাক্টরি পিরিয়ড, যখন সে রিল্যাক্সেশনে থাকবে, তখন হচ্ছে যে করোনারি যে সাপ্লাই, ব্লাড সাপ্লাই, করোনার যে ধমনী, এগুলো হচ্ছে ডাইলেটেশন হয়, এবং এগুলোর মাধ্যমে আসলে হার্টের যে প্রাচীরের যে ব্লাড সাপ্লাই ওটা যায়। হ্যাঁ, এটা একটা অ্যানাটমির প্রশ্ন গুরুত্বপূর্ণ, যে হার্ট মাসেল কখন ব্লাড সাপ্লাই পায়, যখন ডায়াস্টল হয় নাকি সিস্টল হয়। এটার আনসার হচ্ছে যখন সিস্টল হয়, হার্টে যখন সিস্টল হয় তখনই হার্টের যে প্রাচীর তারা ব্লাড সাপ্লাই পায়। তো এই যে সিস্টল আসলে কখন হয়, বেসিক্যালি রিফ্র্যাক্টরি পিরিয়ডের সময়। ডায়াস্টল কখন হবে, আসলে রিফ্র্যাক্টরি পিরিয়ডের সময়। হ্যাঁ, এটা আসলে ডায়াস্টল। তো ডায়াস্টলের সময় তাহলে কী পায় হার্ট, অক্সিজেন সাপ্লাই অ্যান্ড নিউট্রিশন। আচ্ছা, তাহলে এই যে পরবর্তী প্রশ্ন এখানে আসছে, এক্সপ্লেইন হোয়াই কার্ডিয়াক মাসেল নেভার গেট ফেটিক। তাহলে বলেছি এটা মেন কারণ হচ্ছে প্রলং রিফ্র্যাক্টরি পিরিয়ড। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, এখানে বলা হচ্ছে শো ইন এ ডায়াগ্রাম দ্য অ্যাকশন পোটেনশিয়াল অফ কার্ডিয়াক মাসেল, মানে কার্ডিয়াক মাসেলের যে অ্যাকশন পোটেনশিয়াল, বা এখানে প্রশ্ন আসতে পারে ভেন্ট্রিকুলার মাসেলের যে অ্যাকশন পোটেনশিয়াল, সেম আনসার। তো এখানে জিনিসটা একটু বুঝতে হবে, আমি একটু এখানে একটা ছবি আছে এখানে একটু বুঝিয়ে নিই। তো এখানে বেসিক্যালি আমাদের এখানে কয়েকটা ফেজ আছে, আমি যদি একটু ফেজগুলো বলি, যেমন এটা হচ্ছে ফেজ জিরো। কী অবস্থা ফেজ জিরোতে কী হবে, ফেজ জিরোতে আসলে যদি আমরা একটু দেখতে চাই, এখানে সেলের ভিতরে সোডিয়াম ঢুকবে। তাহলে সোডিয়াম যেহেতু একটা প্লাস, তাহলে সেলের ভিতরে পজিটিভ বেড়ে যাবে। তাহলে আমরা জানি রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল নর্মালি নেগেটিভ, যেহেতু সোডিয়াম ঢুকতেছে তাহলে এটা নেগেটিভ থেকে বেড়ে বেড়ে পজিটিভের দিকে যাবে। তাহলে -85 থেকে এটা আস্তে 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 উপরে উঠবে, এই যে পড়তেছে উপরে উঠে গেল। এরপরে ফেজ টু, যেটা ফেজ টুতে কী হয়, এই যে সোডিয়াম চ্যানেল যেটা খোলা ছিল এটা বন্ধ হয়ে গেছে। তো আমরা জানি সেলের ভিতরে পটাশিয়াম বেশি, তো পটাশিয়ামগুলো বাইরে আসার জন্য ধাক্কাধাক্কি করবে, কেন, ডিফিউশন আমরা জানি বাইরে থেকে যেটা বেশি থেকে কমে যায়, তাহলে পটাশিয়াম চাইবে সেল থেকে বের হওয়ার জন্য, কোনোভাবে যদি সে কোনো পথ খোলা পায় সেল থেকে বাইরে যাবে। ফেজ ওয়ানে কী হয়, ফেজ ওয়ানে হচ্ছে পটাশিয়াম চ্যানেলটা খুলে যায়, তখন এই যে পটাশিয়ামগুলো সেলের বাইরে চলে যাচ্ছে। সেলের বাইরে যেহেতু চলে যাচ্ছে, তাহলে পটাশিয়ামও পজিটিভ, তাহলে সেল থেকে পজিটিভ বাইরে বেরিয়ে যাচ্ছে, দ্যাট মিনস সেলে পজিটিভ কমে যাচ্ছে। দ্যাটস ওয়াই এই গ্রাফটা একটু নিচে নেমে যাবে, এই যে নিচে নেমে গেল। দেন ফেজ
ফেজ টুতে আমরা একটা ওয়ার্ড মনে রাখবো, ফেজ টু, প্ল্যাটু এভাবে মনে রাখবো। তাহলে প্ল্যাটু কোন ফেজে হয়? ফেজ টুতে হয়। টু না, টু দিয়ে মনে রাখবো এখানে দুইটা জিনিস একসাথে ঘটবে। কী ঘটবে? একটা হচ্ছে ওই যে পটাশিয়াম যেটা বের হচ্ছিল সে বের হতে থাকবে, এক। দুই নাম্বার হচ্ছে ক্যালসিয়াম ভিতরে ঢুকতে থাকবে, কারণ ক্যালসিয়াম ইসিএফে বেশি, তাহলে ইসিএফ থেকে এটা আইসিএফের মধ্যে ঢুকবে। তাহলে ক্যালসিয়াম ঢুকবে, পটাশিয়াম বের হবে। তাহলে ফেজ টু যেটাকে আমরা বলি প্ল্যাটু, তাহলে প্ল্যাটু মানে এটা মোটামুটি হচ্ছে একটা খাড়া লাইন হবে, এই যে লাইনটা। কারণ এখানে একদিকে সোডিয়াম একদিকে হচ্ছে পজিটিভ ঢুকতেছে, অন্যদিকে পজিটিভ বের হচ্ছে, তাহলে দুইটার মোটামুটি একটা লেভেলে, একটা নিউট্রাল লেভেলে থাকার ট্রাই করে, এটাকে বলে প্ল্যাটু। ফেজ টু এখানে দুইটা ঘটনা ঘটবে। আচ্ছা, দেন ফেজ থ্রিতে আমরা যাই। তো এখানে ফেজ থ্রিতে কী হয়? এই যে পটাশিয়াম চ্যানেল যেটা ফেজ ওয়ানে শুরু হয়েছিল সেটা কিন্তু আর বন্ধ হচ্ছে না, মাঝখানে ক্যালসিয়াম খুলছে ফেজ টুতে, কিন্তু পটাশিয়াম আর বন্ধ হচ্ছে না। তাহলে পটাশিয়াম এটা একটা প্রলং চ্যানেল চলতেই আছে। তাহলে ফেজ থ্রিতে আসলে ক্যালসিয়ামটা বন্ধ হয়ে যাবে কিন্তু পটাশিয়াম খোলা থাকবে। তাহলে পটাশিয়াম বের হয়ে যাচ্ছে, তাহলে বের হয়ে গেলে এই যে গ্রাফটা নিচের দিকে নেমে যাচ্ছে। ফেজ ফোর এখানেও ঠিক সেম, পটাশিয়াম এখানে বের হচ্ছে, আলটিমেটলি এখানে যে রেস্টিং মেমব্রেন পটেনশিয়াল ওই লেভেলে চলে আসবে। তাহলে এখানে আমরা 0 থেকে 4 পর্যন্ত ইন টোটাল 5টা পেজ পেয়েছি। তো এটাই হচ্ছে আমাদের যে মাসেলের রিডাকশন পটেনশিয়াল। তো মাসেলের সাথে অ্যাসো নোট বা এবি নোট তাদের পটেনশিয়াল ডিফারেন্ট। যেমন এখানে যদি আমরা এই চিত্রটা দেখি, এটা পরীক্ষা আসে কীরকম এটা। তাহলে এটা হচ্ছে অ্যাসো নোট বা এবি নোডের ক্ষেত্রে, যেমন এখানে বলা হয়ে থাকে যে অ্যাসো নোট বা এবি নোডে সোডিয়াম, পটাশিয়াম, দেন ক্যালসিয়ামের কিছু টাইপ আছে, যেমন টি টাইপ। টিকে বলা হয় ট্রানজিয়েন্ট মানে অল্প সময়, বা আমরা বলতে পারি টিনি মানে অল্প পরিমাণ। আর এটা সেখানে এল টাইপ, এল মানে লং লাস্ট, বা আমরা মনে রাখবো লার্জ। তাহলে এইখানে যে জিনিসটা শুরু হচ্ছে 40 হচ্ছে -40, যেটা এটা হচ্ছে থ্রেশহোল্ড। তাহলে থ্রেশহোল্ডের যাইতে হবে আমাদের, একটা অ্যাসো নোট অ্যাক্টিভ হওয়ার জন্য তার থ্রেশহোল্ডে যাইতে হবে। থ্রেশহোল্ডে যাওয়ার জন্য তাহলে -60 থেকে এটা থ্রেশহোল্ডে যাবে, কারণ -40, তাহলে বাড়াইতে হবে। বাড়ানোর জন্য এখানে কী ঘটনা ঘটে? প্রথমে সোডিয়াম, পটাশিয়াম অ্যান্ড ক্যালসিয়াম সবগুলো ঢুকতে থাকে, সবগুলো সেলের ভিতরে ঢুকবে, তাহলে পজিটিভ বাড়বে। তাহলে -60 থেকে এটা আস্তে 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 উপরে উঠবে। এরপরে যখন 40 হয়ে যাবে তখন ক্যালসিয়াম চ্যানেল কোনটা বলবে? এল টাইপ। এল বলেছি লং লাস্টিং অথবা লার্জ। তাহলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এখানে ঢুকবে। প্রচুর পরিমাণে যখন ঢুকবে, প্রচুর পরিমাণে পজিটিভ ঢুকতেছে, তাহলে অনেক বেশিটা তুম করে পজিটিভ হয়ে যাবে। দেন আবার ঠিক সেম কথা, ক্যালসিয়াম চ্যানেল বন্ধ হবে, পটাশিয়াম চ্যানেল খুলবে। তাহলে এক্ষেত্রে যেহেতু পটাশিয়াম সেল থেকে বাইরে চলে যাচ্ছে, তাহলে এখানে নিচে নেমে যাবে। তাহলে এই জিনিসটা অনেক সময় দেয়। তো এখানে আমি যদি একটু দেখাই, এখানের মধ্যে এই জায়গার মধ্যে যে পটেনশিয়ালটা আছে এটাকে বলা হয় পেসমেকার পটেনশিয়াল। তো এটা অনেক সময় পরীক্ষায় দেয়। আশা করি এই জিনিসটা কনসেপ্টে ক্লিয়ার। এই দুইটা জিনিস কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে। তাহলে আমরা এগুলো বলেছি, এখানে এই যে ফেসের কথা বলেছি, এগুলো আমরা বলা হয়েছে যে প্লাটু, এখানে দুইটা ঘটনা ঘটবে বলেছি। আচ্ছা, এরপরে এখানে হোয়াট ডু ইউ মিন বাই জাংশনাল টিস্যু? জাংশনাল টিস্যু মানে হচ্ছে আমাদের যে জাংশনাল বলতে অ্যাসো নোট, এবি নোট মানে কন্ডাক্টিং সিস্টেমের যে ব্যাপার, এদিকে বলা হয় জাংশনাল টিস্যু। কাকে বলে আমরা দেখব। তারপরে কী কী আছে দেখি। অ্যাসো নোট এবি নোটের সাথে যুক্ত হবে 3টা পাথওয়ে দিয়ে, অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র। এটা অ্যান্টেরিয়র, মিডল, পোস্টেরিয়র লাগবে না, আমাদের মনে রাখতে হবে এখানে 3টা ইন্টারনোডাল পাথওয়ে আছে, 3টি। দেন এইখান থেকে এটা এবি নোডে যাবে, এবি নোড থেকে এবি বান্ডেল বা বান্ডেল অফ হিজে যাবে। বান্ডেল অফ হিজের 2টা ব্রাঞ্চ আছে, রাইট অ্যান্ড লেফট, এবং পার্কিনজি ফাইবারে চলে যাবে। তাহলে এই যে অ্যাসো নোট কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামে। দেন এটা হচ্ছে এবি নোট, ইন্টারনোডাল পাথওয়ে। দেন এই যে বান্ডেল অফ হিজ রাইট লেফটে যাচ্ছে, এবং হচ্ছে পার্কিনজি ফাইবার। তো খুবই সুন্দর একটা প্রশ্ন। আচ্ছা, এখানে এরপরে প্রশ্ন, এখানে খুব সুন্দর একটা প্রশ্ন বলা হচ্ছে যে অ্যাসো নোট থেকে এই যে প্রোপাগেশনটা হচ্ছে, এখানে এই যে এখান থেকে অ্যাসো নোট থেকে যে প্রোপাগেশনটা হচ্ছে, এটা কীভাবে হচ্ছে এটা দেখিয়েছে। হ্যাঁ, তো অ্যাসো নোডের যে আমাদের যে অ্যাকশন পটেনশিয়াল কীভাবে তৈরি হয় এটা আমরা অলরেডি বলেছি।
এখন এখানে জাস্ট প্রোপাগেশন, এটা খুব বেশি কঠিন না, এটা আশা করি তোমরা পারবা যে কীভাবে যায়। এখানে ট্রাই করবা যে চিত্রটা সুন্দর করে এঁকে দেওয়ার জন্য, খুব বেশি কঠিন কিছু নাই। কয়েকটা কনসেপচুয়াল এখানে জিনিস আছে, সেটা হচ্ছে এস এ নোড থেকে প্রথমে আমি একটু সহজে বলে দিই। এস এ নোড থেকে অ্যাবি নোডে যাবে, অ্যাবি নোডে যাওয়ার পরে অ্যাবি নোডে কিছুক্ষণ ওয়েট করবে, এটাকে বলা হয় অ্যাবিনোডাল ডিলে। অ্যাবিনোডাল ডিলে কেন হয়? কারণ কন্ট্রাকশন যখন এট্রিয়া যখন কন্ট্রাকশন করবে তখন ব্লাডগুলো এট্রিয়া থেকে ভেন্ট্রিকলে যাবে। এখন যদি এট্রিয়া থেকে ধুম করে এটা ভেন্ট্রিকলে যে ইম্পালসটা চলে যায়, তাহলে তখন ভেন্ট্রিকল কন্ট্রাকশন শুরু করে দেবে। এট্রিয়ার কন্ট্রাকশন শেষ হওয়ার আগে ভেন্ট্রিকলে কন্ট্রাকশন শুরু হয়ে যাবে, তখন এট্রিয়া আসলে ব্লাড দিয়ে পুরোপুরি পূর্ণ হতে পারবে না। সেই জন্য অ্যাবিনোডাল ডিলে হয়। অ্যাবিনোডাল ডিলের কারণে অ্যাট্রিয়ামগুলো পুরোপুরি কন্ট্রাকশন শেষ করতে পারে, এবং কন্ট্রাকশন শেষ হলে ভেন্ট্রিকল কন্ট্রাকশন শুরু করে। তো অ্যাবিনোডাল ডিলের গুরুত্ব অনেক সময় পরীক্ষা আসে, তো আশা করি এটা ক্লিয়ার। এইখানে যে বিষয়টা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে এটাকে বলা সেপ্টাম। তো সেপ্টামের যে ব্যাপারটা সেটা হচ্ছে লেফট টু রাইটে, এখানে হচ্ছে যে ইম্পালসটা যাবে লেফট টু রাইটে, লেফট টু রাইট, দেন লেফট টু রাইটে যাওয়ার পরে যে লেফট টু রাইট সেপ্টাল, দেন অ্যান্টেরোসেপ্টাল রিজিয়ন, যেমন অ্যান্টেরোসেপ্টাল বলতে এই যে জায়গাটা অ্যান্টেরোসেপ্টাল রিজিয়ন, দেন অ্যাক্টিভেশনের মেজর পোর্শন এগুলো হবে। এবং সবার লাস্টে কোন পোর্শনগুলো হয় এটা অনেক সময় জিজ্ঞেস করে, সবার লাস্টে হচ্ছে এগুলো, এটা এটা তারপরে এটা। তাহলে এগুলো হচ্ছে পোস্টেরিয়র, যে পোস্টেরিয়র বেজাল পোর্শন দ্য লেফট ভেন্ট্রিকল, পালমোনারি কোনাস অ্যান্ড আপারমোস্ট পোর্শন অফ দ্য সেপ্টাম, এই যে সেপ্টামের আপারমোস্ট, তারপরে এখানে যে পালমোনারি কোনাস এবং হচ্ছে পোস্টেরিয়র বেজাল পোর্শন। এই যে অ্যাবিনোডাল ডিলের ইম্পর্টেন্স আমি বলেছি, এটা পরীক্ষা আসে, এটা কনসেপ্টটা ক্লিয়ার আশা করি। তো এটা আশা করি আনসার দিতে পারবেন যে অ্যাবিনোডাল ডিলের কি এখানে যে জিনিসটাই হয় আর কি, অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড যাওয়ার একটা সময় দিই। ডিসকাস অ্যাবাউট দ্য অটোনমিক নার্ভস অন দ্য হার্ট। অটোনমিক নার্ভ অন দ্য হার্ট, অটোনমিক মানে হচ্ছে সিম্পেথেটিক অ্যান্ড প্যারাসিম্পেথেটিক। তা আমি জাস্ট এক লাইনে বলে দিই, সিম্পেথেটিক মানে স্ট্রেসফুল কন্ডিশনে আমাদের শরীরের সব জায়গায় রক্ত বেশি লাগবে, সব জায়গায় রক্ত বেশি লাগলে তাহলে পাম্পকে বেশি কাজ করতে হবে, তাহলে ইনক্রিজড ফোর্স অফ কন্ট্রাকশন আর ইনক্রিজড হার্ট রেট, এটাকে একটা ওয়ার্ড ডাকা হয়। আপনারা যদি লেখার সময় সেই ওয়ার্ডগুলো একটু লিখে দেন তাহলে নাম্বার ভালো পাবেন। যেমন ইনক্রিজ ফোর্স অফ কন্ট্রাকশন, এটাকে বলা হয় আয়োনোট্রপিক ইফেক্ট, আর ইনক্রিজড হার্ট রেট এটাকে বলা হয় ক্রোনোট্রপিক ইফেক্ট, ক্রোনোট্রপিক ইফেক্ট। তাহলে এগুলো বাড়াবে, প্যারাসিম্পেটিক তার উল্টা এগুলো কমাবে, প্যারাসিম্পেটিক এগুলো কমাবে। ওকে, তো এখানে একটা বিষয় হচ্ছে, এখানে একটা সিকোয়েন্স লিখছে যে সিম্পেথেটিকে ফোর্স অফ কন্ডাকশন উপর লিখছে, প্যারাসিম্পেথেটিকে হার্ট রেটটা উপর লিখছে। দ্যাট মিনস প্যারাসিম্পেথেটিকের ক্ষেত্রে ফোর্স অফ কন্ডাকশনের উপর প্রভাবটা কম, প্যারাসিম্পেথেটিক মেনলি হচ্ছে হার্ট রেটটাকে ইনভলভ করে। আর যাই হোক, কার্ডিয়াক সাইকেল কাকে বলে এটা আশা করে জানেন, তো এটা এখান থেকে দেখে নেবেন, খুব বেশি কিছু নেই। এখানে যে বিষয়টা পরীক্ষায় ভুল হয়, যেটা গাইডে ভুল আছে, সেটা হচ্ছে ইভেন্টস অফ কার্ডিয়াক সাইকেল। ইভেন্টস যদি আসে পরীক্ষায়, আপনি যদি ইভেন্টসের জায়গায় যে গাইডে যেভাবে আছে যে অ্যাট্রিয়ামের সিস্টোল, অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, ভেন্ট্রিকুলার সিস্টোল, ভেন্ট্রিকুলার ডায়াস্টোল, এগুলো লিখেন, এগুলো যদি লেখেন স্পেশালি সিএমইউর আন্ডারে আপনি 0 পাবেন। তাহলে আনসারটা আপনি কীভাবে লিখতে হবে, এখানে যেভাবে দেওয়া আছে ওইভাবে লিখতে হবে যে মেকানিক্যাল চেঞ্জ। ওই যে আমরা দেখেন প্রথমেই পড়ে আসি হার্টের যে প্রপার্টিস, ওইখানে 2টা ছিল, ইলেকট্রিক্যাল ছিল একটা মেকানিক্যাল ছিল। এভাবে আপনি এখানেও সুন্দর করে লিখবেন। তাহলে দেখেন ইলেকট্রিক্যাল হচ্ছে ইসিজি, যেটা আমরা বলি ইলেকট্রোকার্ডিওগ্রাম চেঞ্জেস। আর মেকানিক্যাল কি, মেকানিক্যাল হচ্ছে এই যে কন্ট্রাকশনের কারণে কী হবে, প্রেশারের চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে, এবং এখানে একটা কী হবে, কন্ট্রাকশন যখন করবে তখন এখানে যে ভালভগুলো খোলা বন্ধ হয় সেখানে একটা সাউন্ড হয়। 3টা জিনিস, একটা হচ্ছে প্রেশার চেঞ্জেস, ভলিউম চেঞ্জেস অ্যান্ড প্রোডাকশন অফ হার্ট সাউন্ড। তাহলে প্রেশার কোথায় কোথায় চেঞ্জ হবে, ভেন্ট্রিকলে, এট্রিয়ায়, অ্যাওর্টিক অ্যান্ড পালমোনারি প্রেশার চেঞ্জ হয়, যেগুলো আমরা মাপি আর কি ব্লাড প্রেশার হিসেবে। ভলিউম চেঞ্জ হবে, ঠিক আছে। এখন এখানে একটা ডায়াগ্রাম দিয়ে আঁকতে বলছি, উইথ ডায়াগ্রাম। তাহলে আপনি আসলে এই লেখাগুলো লিখেন বা না লিখেন, তার আগে আসলে আপনাকে এই ডায়াগ্রামটাকে দিতে হবে। এখন এই ডায়াগ্রামটা আমি খুব বেশি আসলে বিস্তারিত এখানে বলবো না, অনেকদিন বলবো। তো পরীক্ষা যেহেতু আসে, এখন আপনি এই ডায়াগ্রাম বুঝে যে পরীক্ষা আঁকবেন,
এটা সম্ভব না। আপনি যদি এই ডায়াগ্রাম বুঝে বুঝে আঁকতে চান মিনিমাম 10 থেকে 15 মিনিট যাবে। তাহলে যেহেতু এই ডায়াগ্রাম পরীক্ষা আসে, আপনি কোনটা কী রকম আছে, কোথায় কী রকম, এটা সুন্দর করে মুখস্থ করে নেবেন। আপনি এই ডায়াগ্রাম পরীক্ষা দেখবেন একদম মুখস্থ, একদম মুখস্থ। এইখানে আসলে এত লেখার প্রয়োজন নেই, এত লেখার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তাহলে এটা কি লিখতে হবে, শর্ট করে লিখতে হবে, একদম একদম শর্ট করে এগুলো লিখতে হবে, এত বড় লেখার প্রয়োজন নেই। আপনি লিখবেন আইসোমেট্রিক কন্ট্রাকশন, যে প্রেশার শার্পলি রাইজ, শুধু এটা। তারপর হচ্ছে ম্যাক্সিমাইজেশন পিরিয়ড, কী হয় এখানে, জাস্ট এটা। তাহলে আপনি শুধুমাত্র শর্ট যে কি পয়েন্ট এগুলো লিখবেন, ভেতরে এত লেখা আসলে লেখার প্রয়োজন নেই। তো দেখে এটা আমি ট্রাই করবো একটা ছোট্ট আনসার আপনাদের রেডি করে দিতে, ছোট্ট করে। এটা আমার রেডি করা আছে, দেখে আপনাদের ছবিটা দিয়ে দেবেন ইনশাল্লাহ। তাহলে আমি আবার বলছি, এটা কীভাবে আঁকবেন, মুখস্থ। পরীক্ষায় হ্যাঁ এদিকে ইজেকশন হবে, এদিকে হবে, মুখস্থ আঁকবেন এটা, কারণ আপনি বুঝে বুঝে আঁকতে গেলে অনেক টাইম লাগবে। ঠিক আছে, এখন হচ্ছে হার্ট সাউন্ড। তো যে আমরা বলেছি যে হার্ট যখন কন্ডাকশন রিল্যাক্সেশন করে তখন হচ্ছে তার যে এখানে যে ভালভগুলো আছে, ভালভগুলো যে কাপসগুলো আছে, এগুলো যখন বন্ধ হয় তখন আওয়াজ হয়। বেসিক্যালি কাপসগুলো যখন বন্ধ হয় তখন আওয়াজ হয়, কারণ যখন তালি মারবেন দুইটা যখন একসাথে জোড়া লাগবে তখন আওয়াজ হবে। তালি যখন খুলে যান, দুইটা হাত যখন সরাবেন তখন কি আওয়াজ হয়? আওয়াজ হয় না। সো এইভাবে আমরা হচ্ছে 4টা হার্ট সাউন্ড পাইতে পারি। তা আমি আসলে এখানে বেসিক কথাগুলো একটু বলি। 4টা হার্ট সাউন্ডের মধ্যে প্রথম হার্ট সাউন্ডটা খুব বেশি জোরে হবে, দ্বিতীয় হার্ট সাউন্ড একটু কম জোরে হবে। আমরা স্টেথোস্কোপ দিয়ে প্রথম এবং দ্বিতীয় হার্ট সাউন্ড নর্মালি পাই, নর্মালি যেমন নর্মাল মানুষের ক্ষেত্রে। প্রথম হার্ট সাউন্ড যেটা, এটাকে আমরা লাভ দিয়ে পাচ্ছি। তাহলে লাভ দিয়ে আপনি কীভাবে মনে রাখবেন, দেখেন লাভ আমি একটু পরে বলতেছি। আর দ্বিতীয় হার্ট সাউন্ড যেটা, সেটা হচ্ছে ডাব, সেটা হচ্ছে কি ডাব। তাহলে দেখেন আমি কোরিলেশন করি, এগুলো ব দিয়ে শেষ হয়েছে, ব দিয়ে। তাহলে মনে রাখবেন এই হার্ট সাউন্ডগুলো ভেন্ট্রিকলের ইভেন্টে তৈরি হবে, ব দিয়ে ভেন্ট্রিকল। তাহলে এগুলো অ্যাট্রিয়ার কোনো ইভেন্টে তৈরি হবে না। আবার এটা ডাব দিয়ে শেষ হয়েছে, ড দিয়ে ডায়াস্টোল, তাহলে এইটা ডাবটা হবে ভেন্ট্রিকলের ডায়াস্টোলে। তাহলে আলটিমেটলি লাভটা কখন হবে, তার উল্টা, ভেন্ট্রিকলের সিস্টোলে। ক্লিয়ার, আশা করি মনে থাকবে। আচ্ছা, এখন তো কোনটা কোথায় বেশি শোনা যাবে, তা আমাদের যে আমি যদি একটু জিনিসটা দেখে, এটা অনেক সময় এমসিকিউতে দেয়, যে এটা একটু দেখেন, এটা যদি হার্ট হয় তাহলে এখানে আমাদের এটা হচ্ছে মাইট্রাল ভাল্ব, এটা হচ্ছে ট্রাইকাসপিড ভাল্ব। এই ভাল্বগুলো যখন বন্ধ হয় তখন যে সাউন্ডটা হয় সেটা হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ড। তাহলে দেখেন আপনার এখানে ব্লাড ফ্লোটা হচ্ছে এরকম, এটা ব্লাড ফ্লোটা এরকম। তাহলে দুইটা মিলাইয়া আসলে এই জায়গায় যাবে, অ্যাপেক্সে যাবে। কোথায় যাবে? অ্যাপেক্সে। তাহলে হার্টের যে অ্যাপেক্স, এটা কোথায়? সেটা হচ্ছে লেফট ফিফথ ইন্টারকোস্টাল স্পেস 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড ক্লেভিকুলার, 9 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, জাস্ট মিডিয়াল টু মিড ক্লেভিকুলার লাইন। তাহলে ওই জায়গায় যেখানে অ্যাপেক্স, ওইখানে ফার্স্ট হার্ট সাউন্ড সবচেয়ে বেশি শোনা যাবে। তাহলে দেখেন এখানে লেখা আছে যে ইট ইজ বেস্ট হার্ট কোথায়। তা এটা পরীক্ষায় অনেক সময় এমসিকিউতে আসে, ট্রু ফলস আসে। দেন সেকেন্ড হার্ট সাউন্ড তাহলে কোথায় শোনা যাবে? সেকেন্ড হার্ট সাউন্ড তাহলে আপনাকে বুঝতে হবে এটা কেন তৈরি হচ্ছে। সেকেন্ড হার্ট সাউন্ড তৈরি হয় কারণ আমরা জানি এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল, এটা লেফট ভেন্ট্রিকল। আর রাইট ভেন্ট্রিকল থেকে যখন ব্লাড হচ্ছে বের হওয়ার পরে যখন এটা বন্ধ হয়ে যায়, পালমোনারি যেটা ভাল্ব, ঠিক সেম এদিকে যে অ্যাওর্টিক ভাল্ব, এই দুইটা যখন বন্ধ হয় তখন হচ্ছে সেকেন্ড হার্ট সাউন্ডটা হবে। তাহলে এই যে আমাদের যে পালমোনারি এবং হচ্ছে অ্যাওর্টিক ভাল্ব, এগুলো কোন দিকে থাকে? তাহলে আপনাকে এখানে ঠিক কী বুঝতে হবে, ব্লাডের যে ডিরেকশন। তাহলে ব্লাডের ডিরেকশন আপনি নর্মালি দেখেন, এখান থেকে আমরা জানি, এখান থেকে আলটিমেটলি এদিকে একটা হচ্ছে এইভাবে করে বের হয়, যেটাকে আমরা আর্চ অফ অ্যাওর্টা বলি। এই যে ডিরেকশনটা হচ্ছে এরকম উপরের দিকে, এবং আর্চ অফ অ্যাওর্টা হচ্ছে ডান থেকে বামে চলে গেছে। তাহলে এই সাউন্ডটা কোন দিকে আসলে বেশি শোনা যাবে? বাম দিকে। কোন বাম দিকে? দেখেন উপরের দিকে।
আর দেখেন এটা বেশি শোনা যাবে, ইট ইজ বেস্ট হার্ট ওভার দ্য সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস হাফ ইঞ্চি 1.5 ইঞ্চি অ্যাওয়ে ফ্রম দ্য মিড এক্সটার্নাল লাইন। মিড এক্সটার্নাল লাইন এটা হচ্ছে লেফট সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেসে শোনা যাবে, এটা সেকেন্ড হার্ট সাউন্ডটা বেশি। এখন আসেন থার্ড হার্ট সাউন্ড। তাহলে আমরা বলেছি এগুলো আসলে ক্লিনিক্যালি আমরা নর্মাল মানুষের ক্ষেত্রে শুনতে পাই না। তাহলে দেখেন থার্ড হার্ট সাউন্ড, এটা হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড। ফোর্থ হার্ট সাউন্ড যেটা, এটা হচ্ছে একদম প্যাথোলজিক্যাল। ধরেন আপনার যে ভেন্টিকল এটা অনেক শক্ত হয়ে গিয়েছে, তখন এটিএমকে অনেক জোরে কন্ট্রাকশন করতে হবে। এই যে জোরে কন্ট্রাকশন করে অ্যাগেন্স্ট দ্য স্টিপ ভেন্টিকল, তখন হচ্ছে ফোর্থ হার্ট সাউন্ড তৈরি হবে। ফোর্থ হার্ট সাউন্ড তৈরি হবে। আর থার্ড হার্ট সাউন্ড কি, এট্রিয়াম থেকে যখন অনেক জোরে ভেন্টিকলে ব্লাড আসে, এই যে ব্লাড ফ্লো, এই ব্লাড ফ্লোর কারণে থার্ড হার্ট সাউন্ডটা তৈরি হয়। তাহলে আমরা এখানে এই যে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড হার্ট সাউন্ডের পার্থক্য আসছে। আমরা বলেছি এটা হচ্ছে ফার্স্ট অ্যাট্রিভেন্টিকুলার, এটা হচ্ছে সেমিলোনার যে পালমোনারি অ্যাবর্টিক। তারপর বলেছি এটা ভেন্টিকুলার সিস্টোলের সময়, এটা বলেছি ভেন্টিকুলার ডায়াস্টোলের সময়, যে একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ডাব বলেছি এগুলো। আর এটা প্রলং হবে, এটা শর্ট হবে। তারপর বলেছি কোনটা কোথায় হয়, এগুলো লিখে দিলে হবে। আর তারপর হচ্ছে ফার্স্ট হার্ট সাউন্ডের যে ইন্টেন্সিটি এটা বেশি, সেকেন্ড হার্ট সাউন্ডের কম।